রাতের গভীরতা যখন চারপাশকে নিস্তব্ধ করে দেয়, তখনই শুরু হয় অদেখা কিছু ভয়ঙ্কর সত্যের উন্মোচন। প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে থাকা রহস্য, প্রতিটি শব্দের অন্তরালে চাপা কান্না। এখানে সবকিছু আপনাকে ভয় দেখাতে প্রস্তুত। তাই মনটাকে শক্ত করে প্রস্তুত হন, কারণ ভয় এখন ঠিক আপনার দরজার সামনে দাঁড়িয়ে। বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই অল ডে সাসপেন্সের পর্দায়। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মিলি ঘোষের লেখা ভয়ের গল্প আতঙ্কের রাতে বসিরহাটে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে রূপঙ্কর, সুপমা এবং সঙ্গীতা। শুরু হচ্ছে আতঙ্কের রাতে বসিরহাটে। স্মৃতি সত্যই সুখের হয়। প্রবাদটি যে কতখানি সত্য তা নিয়ে আমার অন্তত গভীর সন্দেহের অবকাশ আছে, কারণ আজ আমি আমার স্মৃতির অভ্যন্তর থেকে এমন একটি ঘটনা এখানে উপস্থাপন করতে চলেছি যা ভাবলে আজও আমার শরীরের সবটুকু রক্ত যেন এক নিমেষে হিমশীতল বরফে পরিণত হয়। কলেজে ছুটি পড়লেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়াটা আমাদের প্রায় অভ্যেস দাঁড়িয়েছে। আমরা আমি, সৌমি, আকাশ আর প্রীতম, আমরা সহপাঠী। সৌমির সাথে আমার পরিচয়টা যদিও ছোটবেলা থেকেই, সেই ক্লাস 5-এ নতুন স্কুলে গিয়ে ওর সাথে আমার প্রথম পরিচয়। তারপর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই সঙ্গে পড়াশোনা, এমনকি একই কলেজে দুইজন ফিজিক্সের অনার্স নিয়ে বর্তমানে বিএসসি ফাইনাল ইয়ারে পড়ছি। আকাশ আর প্রীতমের সঙ্গে বন্ধুত্বটা কলেজে এসেই হয়। সৌমির সাথে আকাশের একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেদিন ক্লাসের পর কলেজের ক্যান্টিনে বসে আমরা 4 জন কফি আর চিকেন স্যান্ডউইচ খাচ্ছিলাম। হঠাৎ প্রীতম বলে উঠল, কিরে, সামনেই তো কলেজ ছুটি পড়বে, তো এবারে আমাদের গন্তব্যস্থল কোথায়? সৌমি বলল, ঠিক বলেছিস, হাতে তো আর বেশি সময় নেই, এবার তো একটা প্ল্যানিং করার দরকার। আচ্ছা, গতবার তো পাহাড়ে গিয়েছিলাম, এবারে জঙ্গলের দিকে গেলে কেমন হয়? আমার কথায় প্রীতম আর সৌমি সায় দিল, কিন্তু আকাশ আমতা আমতা করে বলল, অনেকদিন ধরেই তোদের একটা কথা বলবো ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। ওর কথায় আমরা 3 জনে হো হো করে হেসে উঠলাম। সৌমি বলল, বাবা, আমাদের সাথে কথা বলতে বুঝি সাহস লাগে? না, ঠিক তা নয়, আসলে ব্যাপারটা। মুখটা কাঁচু মাচু করে বলল আকাশ। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আরে বাবা, বল না, কি বলবি? তোর কি অন্য কোনো জায়গা পছন্দ করা আছে? আকাশ গলার স্বরটা একটু নিচু করে বলল, বসিরহাটে ইছামতি নদীর কাছেই একটা বাড়ি আছে, শুনেছি ওই বাড়িতে নাকি রাত্রিবেলায় নানা রকম অলৌকিক ঘটনা ঘটে। ছোটবেলা থেকেই আমার ভূত দেখার খুব শখ, তোরা তো জানিসই, তাই বলছিলাম। ও, এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি। আরে ধুর, যত সব ফালতু বিষয়। এখনকার এই মডার্ন যুগে দাঁড়িয়ে তুই এইসব ভূত প্রেতে বিশ্বাস করিস? দেখ ভাই, যা জানিস না তাই নিয়ে কথা বলিস না। যদিও আমি কোনোদিন নিজের চোখে ভূত দেখিনি, কিন্তু তারা যে আছে সে কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আরে তোরা থামবি? এই তোরা দুজন যেখানেই যাস কোনো না কোনো একটা বিষয় নিয়ে তর্ক জুড়ে দিস। আচ্ছা বেশ, এবার না হয় ছুটিটা আমরা ওই বসিরহাটেই কাটাবো। আমি কোনোদিনও সেখানে যাইনি, শুনেছি ওইখানকার প্রাকৃতিক দৃশ্য নাকি খুব মনোরম। আর তাছাড়া ইছামতি নদীর তীরে গেলে নাকি ওপারের বাংলাদেশটাও দেখা যায়। এর ওপর যদি আবার ভূত বাবাজির সাথে সাক্ষাৎটা হয়ে যায় তবে মন্দ কি? তোরা কি বলিস? আমার কথায় সৌমি রাজি হয়ে গেল। প্রীতম প্রথমটাই একটু কিন্তু কিন্তু করলেও শেষ পর্যন্ত ও আর কোনো আপত্তি করল না। বেশ, যাওয়া তো হবে। ওখানে কোনো হোটেল বা গেস্ট হাউস পাওয়া যাবে তো? ওখানে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় থাকে, আমার পিস্তত মামার শালা। ওখানেই 2 দিন থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়।
হোটেলে থাকা খাওয়ার খরচটাও বেঁচে যাবে। বেশ, তাহলে পরের সপ্তাহে রবিবার রওনা দেওয়া যাক। তোরা কি বলিস? বলল আকাশ। আমরাও ওর কথায় সম্মতি জানালাম। পরের দিন কলেজে গিয়ে আকাশ বলল, এই শোন, আমি কি বলি, মামা মামি আমাদের থাকার সব বন্দোবস্ত করে রাখবে। আমরা যাব শুনে ওরা বেশ খুশি হয়েছে। আমরাও খুশি। সত্যি তো, বেড়াতে যাবার কথা শুনলে কারই বা মন খুশি না হয়ে থাকতে পারে। যাবার দিন আমি আর সৌমি ব্রেকফাস্ট সেরে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সকাল 8টার সময় বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে দেখলাম প্রীতম আর আকাশ আমাদের আগেই পৌঁছে গেছে। আমরা যেতেই হাতের ঘড়ির দিকে তাকিয়ে প্রীতম বলল, 10টা বাজতে যায়, এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। ওর মুখের কথা শেষ হতে না হতেই ট্রেনের হুইসেল শোনা গেল। আমরাও নিজেদের লাগেজ নিয়ে ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে গেলাম। পাশাপাশি 4টে সিট। ঠিক সময় ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ সবাই মিলে গল্প করার পর প্রীতম একটা ইংলিশ ম্যাগাজিন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এটা ওর একটা অভ্যাস। যেখানেই যাক সব সময় ওর ব্যাগের মধ্যে দুটো একটা ম্যাগাজিন থাকবেই। সৌমিও দেখলাম মোবাইলে ডুবে গেল। অগত্যা আমিও কানে হেডফোন লাগিয়ে পেছনে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলাম। ট্রেনটা থামল। বাইরে তাকিয়ে দেখি প্ল্যাটফর্মে যাত্রীরা ওঠানামা করছে। এই আকাশ, এটা কোন স্টেশন রে? আকাশের দিকে চোখ পড়তেই একটু অবাক হয়ে গেলাম। ও জানলার ধারে বসে কি যেন বিড়বিড় করে চলেছে আপন মনে। এই আকাশ, কি করছিস? আমার ডাকে যেন আকাশের ঘোর কাটল। ও বেশ অবাক হয়ে বলল, আরে না না না, কি আর হবে, কিছু হয়নি আমার। পাশে তাকিয়ে দেখলাম প্রীতম ঘুমোচ্ছে। আমার ডান দিকে আকাশের ঠিক পাশেই ছিল সৌমি। ওর চোখ বন্ধ, কানে হেডফোন। ঘড়িতে তখন বেলা 12:30। দুপুরের খাবার আমাদের সাথেই ছিল। সেই কোন সকালে মায়ের হাতের লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে বেরিয়েছি। এতটা পথ জার্নি করে বেশ খিদেও পেয়ে গিয়েছিল আমার। প্রীতম আর সৌমিকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে বললাম, এই চল, লাঞ্চটা সেরে নি, ওঠ। সবাই হাত ধুয়ে খেতে শুরু করলাম। আমি নিয়েছিলাম লুচি, সৌমি কাশ্মীরি আলুর দম, আকাশ এনেছিল মিষ্টি, আর প্রীতম চিপস আর কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া সেরে আমরা সিটে বসে গল্প করছিলাম। হঠাৎ ট্রেনটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। শোনা গেল লাইনে নাকি কি একটা গন্ডগোল হয়েছে। ট্রেন ছাড়তে ঘন্টাখানেক সময় লাগবে। সৌমি বিরক্ত হয়ে বলল, ধুর বাবা, লাইনে গন্ডগোল হওয়ার আর কি কোনো দিন পেল না? একেবারে আমাদের যাবার দিনেই। যা বলেছিস, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। আমরা সবাই একটা বিষয় লক্ষ্য করলাম যে হাওড়া স্টেশনে আসার পর থেকেই আকাশ যেন কেমন চুপচাপ হয়ে গেছে। ভালো করে খেলেও না পর্যন্ত। কি রে আকাশ, কি হয়েছে তোর? তখন থেকে চুপচাপ বসে আছিস, কোনো সমস্যা? মুখে জোর করে একটা মৃদু হাসি এনে বলল যে কিছুই হয়নি, সবই ঠিক আছে। কিন্তু প্রীতম কৌতূহলের সুরে বলল, আরে বুঝলি না, আমাদের আকাশবাবু ভয় পাচ্ছেন। কি আকাশ, তাই তো? মোটেও না। ভয় কেন বাবু, আমি তো তোদের ওখানে নিয়ে যাচ্ছি। বেশ রেগে গিয়ে বলল আকাশ। পাশে বসা দুজন যাত্রী আমাদের মুখের দিকে তাকিয়ে দেখছিল। ঠিক যে ভয়ে এতক্ষণ আমরা ওই ভুতুড়ে বাড়ি নিয়ে কোনো কথা বলিনি, আকাশের চিৎকারে তাই হলো। অবস্থা বেগতিক দেখে আমি হেসে বললাম, আরে তোরা কি শুরু করলি বলতো? এ সবসময় দুজনে খালি ঝগড়া করিস। আরে বাবা, এখন তো আমরা বেড়াতে যাচ্ছি, এখন অন্তত একটু আনন্দ কর। নে নে নে, চিপস খা, তোর ফেভারিট ফ্লেভার, দেখবি সব রাগ জল হয়ে যাবে। এই বলে ব্যাগের ভেতর থেকে একটা চিপসের প্যাকেট বের করে
আকাশের হাতে দিলাম। অন্যদিন হলে দেওয়ার সাথে সাথে চিপসের প্যাকেট শেষ হয়ে যেত, কিন্তু আজ এ কি হলো ওর? প্যাকেটটার দিকে তাকালো না পর্যন্ত। বেলা 2:30-র সময় ট্রেন আবার চলতে শুরু করলো। বিকাল 4টের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবার কথা। ট্রেনটা প্রায় ঘন্টা দেড়েক লেট করায় অনেক দেরি হয়ে যাবে। কি জানি কখন গিয়ে রবি মামাদের বাড়িতে পৌঁছবো। এমন সময় হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ট্রেনটা যখন বসিরহাট স্টেশনে পৌঁছল তখন ঘড়িতে প্রায় 7:30 বাজে। প্রচণ্ড বৃষ্টির কারণে স্টেশনে খুব বেশি লোকজন চোখে পড়ল না। যে 2-4 জন ট্রেন থেকে নেমেছিল তারা নিজেদের গন্তব্যের দিকে এগোতে শুরু করলো। আমরা কিছুক্ষণ আশপাশটা ভালো করে দেখে নিয়ে এগোতে শুরু করলাম। আকাশ জায়গাটা চেনে, তাই ওই আমাদের পথপ্রদর্শক। এই সামনেই ভ্যান স্ট্যান্ড, ওখান থেকে ভ্যানে আধ ঘন্টার পথ রবি মামাদের বাড়ি। স্টেশন থেকে নেমে দেখলাম রাস্তাঘাট একেবারে ফাঁকা। অবশ্য আমি যে সময়ের কথা বলছি সে সময় এই অঞ্চল এখনকার মতো এতটা উন্নত ছিল না। তখনও মানুষকে হাতে টানা ভ্যানের ওপর নির্ভর করে স্থানীয় এলাকায় যাতায়াত করতে হতো। এইবার এইখান থেকে কি করে যাওয়া যাবে সেই কথা চিন্তা করতে করতে হঠাৎ একজন ভ্যানওয়ালা চোখে পড়ল। একটু দূরেই একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। আমরা 4 জনই ভ্যানটার কাছে এগিয়ে গেলাম, কিন্তু ভ্যান চালক বলল বৃষ্টি না ধরতে তিনি এগোতে পারবেন না। অগত্যা কি আর করার, পাশেই একটা ছোট্ট চায়ের দোকানের ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিলাম। বৃষ্টি কমতে সময় লাগলো আরও আধা ঘন্টা। বৃষ্টিটা ধরতেই আমরা 4 জন ভ্যানে উঠে বসলাম। আমাদের ভ্যান এগিয়ে চলল গন্তব্যের দিকে। আকাশের কাছে জানতে পারলাম এখন আমাদের যেতে হবে বসিরহাট শ্মশানের দিকটায়। শ্মশান পেরিয়ে খানিকটা এগোলেই আমাদের গন্তব্য। আমাদের সঙ্গে ছাতা ছিল, কিন্তু তা থাকা সত্ত্বেও প্রবল বৃষ্টির ছাঁটে আমাদের ব্যাগপত্র কিছুটা ভিজে গেছে এবং পরনের পোশাকও খানিকটা ভিজে গেছে। ভ্যানে বসে থেকেই হঠাৎ সমী বলল, হ্যাঁ রে আকাশ, তোদের সেই ভুতুরে বাড়িটা কি যাওয়ার পথে দেখতে পাবো? আকাশ তাড়াতাড়ি ওর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আর এখানে কিছু বলিস না, তোদের তো আগেই বলেছি ওই বাড়িটা নিয়ে এখানকার মানুষদের মনে খুব আতঙ্ক। যদি কোনাক্ষরেও কেউ টের পায় যে আমরা ওই ভূতের বাড়ি দেখতে যাব বলে এসেছি, তাহলে হয়তো গ্রামেই থাকতে দেবে না। দেখলাম ভ্যানওয়ালা আমাদের দিকে একবার পেছন ফিরে তাকালো। আমরা বাকি পথ এ বিষয়ে আর কোনো কথা বললাম না। ভ্যান থেকে নেমে ভাড়া মেটানোর সময় ভ্যানওয়ালা আমাদের সবাইকে একবার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখে নিয়ে জিজ্ঞেস করল, বাবুরা বুঝি শহর থেকে আইছেন? হ্যাঁ, আমরা এখানে আমাদের মামার বাড়িতে বেড়াতে এসেছি। আচ্ছা, বেশ বেশ, তো থাকেন না আমগো গ্রামে, দেখবেন খুব ভালো লাগবে। এই বলে ভ্যানওয়ালা চলে গেল। আমরাও রবি মামাদের বাড়ির ভেতরে চলে এলাম। আমাদের দেখেই মামা বলল, কি রে, এত দেরি হলো যে তোদের? আরে তখন থেকে তোদের ফোন করে যাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না। আসলে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। আর বলো না মামা, লাইনের গন্ডগোল, ট্রেন প্রায় ঘন্টা দেড়েক লেট। মামি বলল, অনেক দূর থেকে এসেছো তোমরা, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, তারপরে অনেক গল্প হবে। পাশাপাশি 2টো ঘরে আমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। খেয়ে দেয়ে আমরা 4 জনে একটা ঘরে বসে গল্প করছিলাম, কিন্তু ভূতের বাড়ি নিয়ে কোনো কথা নয়। যদি কেউ শুনে ফেলে তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। কিছুক্ষণ পরেই মামা মামি শুয়ে পড়ল
এবার আমাদের প্ল্যানিং। আকাশ এতক্ষণে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। ওই প্রথমে বলল, শোন, আমরা কালকে দিনের বেলায় একবার বাড়িটা গিয়ে দেখে আসব, তারপর রাত্রিবেলায় মামা মামি ঘুমিয়ে পড়লে আবার যাব। মানে তুই কি ওই বাড়িতে রাত কাটাবি ভাবছিস? অবশ্যই। আরে বাবা, যদি রাতই না কাটাই তাহলে ভূতের দেখা পাবো কিভাবে? কেন রে, তুই কি ভয় পাচ্ছিস নাকি? দেখ বাপু, যদি ভয় পাস তাহলে বরং তোর আর আমাদের সঙ্গে গিয়ে কাজ নেই, তুই বাড়িতেই থাকিস। এবারে আমার একটু রাগ হলো। চিৎকার করে বললাম, কেন ভয় পাবো কেন? সঙ্গে সঙ্গে আকাশ আমার মুখ চেপে ধরল। আস্তে আস্তে, তুই তো দেখছি পুরো প্ল্যানটাই মাটি করে দিবি রে। পাশের ঘরে কিন্তু মামা মামি ঘুমাচ্ছে, এটা মনে রাখিস। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। এখন আমার বড্ড ঘুম পাচ্ছে। তোরাও গিয়ে শুয়ে পড়। কাল সকালে আবার ওই ভূতের বাড়িতে বেড়াতে যেতে হবে। গুড নাইট গাইজ। প্রীতম, আমি আর আকাশ উঠে পাশের ঘরে চলে গেলাম। সারা দিনের ক্লান্তিতে আমাদের চোখ ঘুমে জড়িয়ে এলো। পরের দিন সকালে আমরা 4 বন্ধু মিলে গ্রাম ঘুরে দেখার নাম করে বেরিয়ে পড়লাম সেই ভুতুরে বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা বেশি দূরে নয়, প্রায় মিনিট 20 হেঁটে আমরা এসে পৌঁছলাম সেই বাড়িটার কাছে। একটা দোতলা বাড়ি, চারপাশে বেশ বড় বড় আগাছার ঝোপ। দেখে মনে হয় বহুদিনের অযত্নে এই অবস্থা। জায়গাটা বেশ শুনশান, আশেপাশে কোনো জনবসতি চোখে পড়ল না, এমনকি কোনো কাকপক্ষীর আওয়াজও কানে এলো না। দিনের বেলাতেই বাড়িটাকে দেখলে কেমন যেন ভয়ে গা ছমছম করে ওঠে। বাড়িটার সামনে একটা পেল্লাই সাইজের লোহার গেট। প্রীতম এগিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল। বেশ পুরনো হওয়ায় দরজার বিভিন্ন জায়গায় জং ধরেছে। প্রীতমকে সাহায্য করতে আকাশও এগিয়ে গেল। দুজনের চেষ্টায় দরজাটা খুলে গেল। আমরা 4 জনে ভেতরে ঢুকলাম। বাড়িটার বাইরের দেওয়ালের রং বেশ ফ্যাকাশে হয়ে গেছে। বিভিন্ন জায়গায় সিমেন্ট খসে গিয়ে ইটের গাঁথনি দেখা যাচ্ছে। দেওয়ালে জন্মেছে আগাছা। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। একটা বেশ বড় ঘর। ঘরটায় আসবাবপত্র তেমন কিছু নেই বললেই চলে। ঘরের এক কোণে একটা কাঠের টেবিল। বহুদিনের অব্যবহারে তার উপর ধুলোর পুরু আস্তরণ জমেছে। সামনেই একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় পৌঁছলাম। সেখানেও 2টো ঘর, একটা উত্তর দিকে আর একটা দক্ষিণে। তার সাথে রয়েছে একটা বিশাল বারান্দা। দক্ষিণের ঘরটা খোলা থাকলেও উত্তরের ঘরটা তালা বন্ধ। আমরা খোলা ঘরটার ভেতরে ঢুকলাম। এটা পুরো ফাঁকা। একটা বড় জানলা রয়েছে। এই খোলা জানলা দিয়ে বাইরের সূর্যের আলো ঘরের ভেতর এসে পড়েছে। ঘরের চারপাশটা একবার দেখে নিয়ে বেরিয়ে এলাম। প্রীতম বলল, বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। ভূতেদেরও তাহলে পছন্দ আছে বলতে হয়। ওর সেই হাসির শব্দটা ফাঁকা বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। ভেবেছিলাম আকাশ হয়তো ওর এই কথার প্রতিবাদ করবে। ভূতেদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ ও একদম সহ্য করতে পারে না। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম আকাশ উত্তরের ঘরের ওই বন্ধ দরজাটার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছে। এই আকাশ, কি দেখছিস ওখানে? কিন্তু মনে হলো আমার কথা যেন ওর কান পর্যন্ত পৌঁছলই না। আমি আবার ডাকলাম, আকাশ, এই আকাশ। এবার আকাশ চমকে গিয়ে আমাদের দিকে তাকালো। ওর চোখের দিকে তাকাতেই আমি বেশ অবাক হয়ে গেলাম। মনে হলো ওই 2 চোখে যেন অনেক কিছু লুকিয়ে আছে। না, শুধু ভয় নয়, আরো অনেক কিছু।
কিন্তু সেটা কি? আমার মনোভাব বুঝতে পেরেই হয়তো আকাশ হঠাৎ করে হেসে বলল, আরে না না, তেমন কিছু না। দরজাটা কেন তালা বন্ধ তাই ভাবছিলাম, কিন্তু কি জানি কি আছে ওই ঘরের ভেতরে। ও যতই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুক না কেন, আমার মন কিন্তু মানছে না। আমি বেশ বুঝতে পারছি ও আমাদের কাছে কিছু একটা লুকোতে চাইছে। এই চল এবার নিচে যাই। সৌমির কথায় আমার চিন্তায় ছেদ পড়ল। আমরা নিচে নেমে এলাম, কিন্তু আমার মনের গভীরে কেমন যেন একটা অস্বস্তি রয়েই গেল। কি চলছে আকাশের মনের ভেতরে? কি বোঝাতে চাইছিল ওর ওই চোখ দুটো? আমরা বাড়ি ফিরে এলাম। দুপুরে স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম। রাতে মামা মামি ঘুমিয়ে পড়লে আবার সেই ভুতুড়ে বাড়িতে যাওয়ার জন্য বের হতে হবে। সেই বাড়িতে রাত কাটানোর জন্য প্রয়োজনীয় জিনিস আমরা আমাদের ব্যাগে আগেই গুছিয়ে রেখেছি। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। আমি ভূতে তেমন একটা বিশ্বাসী নই, তবুও ওই বাড়িতে যাওয়ার পর থেকেই আমার মনে কেমন একটা যেন ভয় বাসা বেঁধেছে। সবকিছুর মধ্যেও কিন্তু আমি সকালে আকাশের ওই চোখ দুটোর কথা এখনো ভুলতে পারিনি। এখন রাত 9টা। বসিরহাটের স্টেশন চত্বরটা শহুরে অঞ্চল হলেও এই দিকটা এখনো গ্রামই রয়ে গেছে, আর গ্রামের মানুষজন একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আমরা 4 জন ঘরে বসে আছি। মনের ভেতর কেমন যেন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, আর তারপরেই হঠাৎ পাশের ঘরে দরজা বন্ধের শব্দ শোনা গেল। বুঝতে পারলাম যে মামা মামি শুয়ে পড়েছে। এবার আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলাম। প্রায় মিনিট 10 পর আমরা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইরেটা বেশ অন্ধকার। রাস্তায় গ্যাস বাতির ব্যবস্থা করা ছিল, কিন্তু আজ কেন জানি না সেই আলো জ্বলছে না। হয়তো কোনো সমস্যার কারণে আজ আর বাতি জ্বালানো হয়নি। আমাদের কাছে 2টো বড় বড় টর্চ ছিল। তারই একটার আলোয় আমরা পথ চলতে লাগলাম। খুব কাছেই শ্মশান, আর সেদিক থেকে রাত চড়া প্রাণীদের ডাক ভেসে আসছে। নিঃশব্দে খুব ধীর পায়ে অবশেষে আমরা সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। আকাশ আর প্রীতম এগিয়ে গিয়ে লোহার দরজাটা খুলল। আমরা 4 জনেই ভিতরে প্রবেশ করলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকেও সেই অন্ধকারের মধ্যে যেন একটা কালো অবয়ব ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমাদের মধ্যে সবার আগে ছিল প্রীতম। ওই আলো নিয়ে আমাদের পথ দেখাচ্ছিল। আমরা একতলার বড় ঘরটার ভেতরে প্রবেশ করলাম। আকাশ বলল, চল আমরা দোতলার খোলা ঘরটায় গিয়ে বসি। আমরা দোতলায় উঠে এলাম। তারপর দক্ষিণের ঘরটায় প্রবেশ করলাম। আসার সময় অন্ধকারেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আকাশ আবারও সেই উত্তর দিকের বন্ধ দরজাটার দিকে বারবার তাকাচ্ছিল। ঘরের ভেতর ঢুকেই আমরা চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম। ব্যাগে থাকা শতরঞ্জিটা মাটিতে পেতে তার উপর 4 জনে বসলাম। আমাদের সাথে মোমবাতি ছিল, সেটা জ্বালিয়ে দিলাম। হঠাৎ সৌমি বলল, এ বাড়িতে রাতে না এলেই ভালো হতো। কেন রে, ভয় করছে বুঝি? সত্যি তোরা না সব এক একটা ভিতর ডিম। আরে বাবা, যে জিনিসের কোনো অস্তিত্ব নেই।
ওর মুখের কথা শেষ হলো না, হঠাৎ কোথা থেকে একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগলো। যদিও এখন তেমন একটা গরম নেই, কিন্তু তা বলে এত ঠান্ডা বাতাস। দাঁড়া, আমি ওই জানলাটা দিয়ে আসি। প্রীতম উঠে জানলার দিকে এগিয়ে গেল। জানলার কাছে পৌঁছতেই একটা মরা পচা দুর্গন্ধ ওর নাকে এসে লাগলো। ইস, এ বাইরে বিশ্রী একটা গন্ধ রে, মনে হচ্ছে যেন কোনো কুকুর বা বিড়াল মরে পড়ে আছে। বলেই তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল। ততক্ষণে সেই গন্ধ আমাদেরও নাকে প্রবেশ করেছে। সৌমি বলল, চল তাহলে একতলার ঘরটায় গিয়ে বসি। কেন রে, এই ঘরটায় তো বেশ লাগছে, আর এখন তো ঘরে কোনো গন্ধও নেই। হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। ওর কথায় আমরাও সায় দিলাম। এরপর কেটে গেল বেশ কিছুটা সময়। এখন রাত প্রায় 12টা। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। আমি শতরঞ্জির ওপরেই শুয়ে পড়লাম। হঠাৎ ওদের চেঁচামেচিতে ধর্মর করে উঠে বসলাম। মোমবাতি নিভে গেছে। ঘরের মধ্যে বিরাজ করছে এক নিকষ কালো অন্ধকার। জানলার দিকে চোখ পড়তেই দেখলাম সেটা খুলে গেছে। প্রীতম টর্চের আলোয় মোমবাতিটা খুঁজে নিয়ে আবার জ্বালাতে গেল, কিন্তু আবার একটা দমকা ঠান্ডা বাতাস এসে সেটাকে এক ঝাপটায় নিভিয়ে দিল। আমি দৌড়ে জানলাটা বন্ধ করতে গেলাম। আবার সেই পচা গন্ধটা আমার নাকে এসে লাগলো। আমি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম। যতবারই জ্বালানোর চেষ্টা করছে ততবারই সেটা নিভে যাচ্ছে। আমিও বেশ কয়েকবার চেষ্টা করে শেষে বিরক্ত হয়ে হাল ছেড়ে দিলাম। দেশলাইয়ের কাঠিও ক্রমশ শেষ হয়ে আসছে। টর্চের আলোয় দেখলাম আকাশ শতরঞ্জির এক কোণে বসে ঝিমোচ্ছে। কি ঘুম রে বাবা! এত কিছু হয়ে যাচ্ছে ঘরের ভেতর, ওর কোনো হুঁশই নেই। ঠিক এমন সময় বাইরে মেঘের গর্জনে আমরা বেশ চমকে গেলাম। মনে হলো বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ তখনও ঘুমোচ্ছে। খুব রাগ হচ্ছিল আমার ওর উপর। ওকে ডাকতে যাব ভাবছি, আর ঠিক তখনই শুনতে পেলাম একটা গোঙানির শব্দ। ভয়ে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। সৌমি ভয়ে আমাকে জাপটে ধরল। প্রীতমের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে সেটা তুলে নিল প্রীতম। গোঙানির শব্দটা এখন আর শোনা যাচ্ছে না। মনে সাহস এনে আমরা তিনজনেই পা টিপে টিপে ঘর থেকে বেরোলাম। টর্চের আলোটা একপাশে ঘুরিয়ে নিয়ে প্রীতম বলল, না, এখানে তো কেউ নেই। তবে কি জানি, হয়তো বা মনের ভুল। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, কিন্তু প্রীতম, আমরা তিনজনেই কি একই সাথে ভুল শুনব? আমরা দোতলার বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পরক্ষণেই কানে এলো সেই গোঙানির শব্দটা। আমরা তিনজন তিনজনকে জড়িয়ে ধরলাম ভয়ে। মনে হলো সেই শব্দটা আসছে উত্তরের ওই তালা বন্ধ ঘরটা থেকে। আমাদের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আবার শব্দটা থেমে গেল। প্রীতম বলল, তোরা এখানেই দাঁড়া, আমি ঘরের সামনেটায় গিয়ে একটু দেখে আসি। না না, যদি যেতেই হয় তবে আমরা তিনজন একসাথেই যাব। আমরা সন্তর্পণে পা ফেলে এগিয়ে গেলাম ঘরটার দিকে। দরজার কাছে পৌঁছতেই ভয়ে আঁতকে উঠলাম। একটু আগেও যে তালাটা দরজায় ঝুলছিল এখন সেটা নেই। দরজাটা কেবল ভেজানো রয়েছে মাত্র।
একটা মৃদু ঠেলা দিতেই সেটা ক্যাচ করে একটা বিকট শব্দ তুলে খুলে গেল। আমরা ঘরটার ভেতরে এসে দাঁড়ালাম। ঘরটা পুরো ফাঁকা, কোথাও কিছু নেই। মেঝেতে শুধু ধুলোর আস্তরণ। হঠাৎ দড়াম করে একটা শব্দ হতেই আমরা চমকে উঠে পেছনে ফিরে তাকালাম। ঘরের দরজাটা বন্ধ হয়ে গেছে। বাইরে প্রচণ্ড ঝড়ের দাপটেই হয়তো দরজাটা বন্ধ হয়ে গেছে। এটা ভেবেই প্রীতম দরজাটা খোলার জন্য এগিয়ে গেল, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই সেটা খুলতে পারল না। আমরাও চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। ভয়ে আমাদের শরীরের সবটুকু রক্ত যেন শুকিয়ে গেল। আমরা তিনজনেই ঘরটার মাঝখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো ঘরের ভেতরে আমরা ছাড়াও আর কেউ আছে। তার নিঃশ্বাসের শব্দ যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। সৌমি কাঁদো কাঁদো স্বরে বলল, তখনই তোদের বলেছিলাম এই বাড়িতে রাতে না থাকাই ভালো। তোরা আমার কথা কেউ শুনলি না। আজ বোধহয় আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো না। সব দোষ আমার জন্যই আজ সবার এই অবস্থা। আমি যদি তখন এই বাড়িতে রাত কাটানোর জন্য জেদ না ধরতাম, তাহলে আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হঠাৎ মনে পড়ল পাশের ঘরে আকাশ বসে আছে। কি করছে ও? এখনো কি ঘুমোচ্ছে? এমন সময় হঠাৎ ঘাড়ের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করতেই চমকে ঘুরে তাকালাম। আর যে দৃশ্যটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব। তার দেহটা অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। ওফ, কি বীভৎস সেই চোখ দুটো! চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে সৌমি আর নিজেকে সামলে রাখতে পারল না। মুখ দিয়ে একটা বিকট শব্দ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। শুধু বিস্ফারিত চোখে ওই কালো অবয়বটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। ওটা কি? প্রীতমের চিৎকারে ওর দিকে তাকালাম। অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝতে পারলাম ও সামনের দিকে কিছু একটা ইঙ্গিত করছে। আর পর মুহূর্তেই দেখতে পেলাম একটা ফাঁস লাগানো লম্বা দড়ি উপরের কড়ি কাঠ থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসছে। চোখের মুহূর্তে সেই ফাঁসটা প্রীতমের গলায় এঁটে বসল। ও প্রাণপণে চেষ্টা করেও কিছুতেই ছাড়াতে পারল না। আর তারপরেই দেখতে দেখতে এক নিমেষে সেটা প্রীতমকে ঝুলিয়ে দিল ওই কড়ি কাঠের সাথে। আমি আর্তনাদ করে উঠলাম। এমন সময় হঠাৎ সৌমির জ্ঞান ফিরে এলো। ও উঠে দাঁড়িয়ে ওই বীভৎস ভয়ঙ্কর দৃশ্যটা দেখে চিৎকার করে কেঁদে উঠল। আমি ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দ শুনে দরজার দিকে চোখ পড়তেই দেখলাম আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি? ও এমন অদ্ভুতভাবে হাসছে কেন? আকাশ! দাঁড়া, আমার কাছে আসিস না। আকাশের এমন কথায় আমরা অবাক হয়ে গেলাম। ও আবার বলল, কি এবার বিশ্বাস হলো তো ভূত সত্যি আছে? বলেই আবার সেই বিকট হাসিটা হেসে উঠল। আমি চিৎকার করে বলে উঠলাম, আকাশ, কি হয়েছে তোর? এরকম কেন করছিস? দেখ প্রীতমের কি অবস্থা হলো। এখন আমরা বাড়ি ফিরে ওর বাবা মায়ের কাছে কি জবাব দেব? বেশ হয়েছে, সেটাই তো হওয়া উচিত ছিল। ওর সাথে সব সময় ভূত প্রেত নিয়ে মজা করত, হাসাহাসি করত, বিশ্বাসই করতে চাইতো না যে অলৌকিক জগৎ বলেও একটা জগৎ রয়েছে। তাই ওকে আজ সেই জগতেই পাঠিয়ে দিলাম। আকাশ, তুই পাঠিয়ে দিলি মানে? এসব এসব তাহলে তোর কীর্তি, সব সাজানো? আকাশ, তুই আমাদের ওপর এমন এমন নিষ্ঠুর প্রতিশোধ নিলি, কিন্তু কেন? কি ক্ষতি করেছিলাম আমরা তোর?
বন্ধু হয়ে বন্ধুত্বের এই প্রতিদান দিলি তুই? ছি, আজকে তোকে আমাদের বন্ধু বলে ভাবতে ঘেন্না হচ্ছে। আমি সকাল থেকেই দেখছি তোর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। সকালবেলা যখন আমরা এই বাড়িতে প্রথম এসেছিলাম, তুই বারবার ওই ঘরের দরজার দিকে দেখছিলি। তখন তোর চোখ দুটো আমি দেখেছিলাম। তোকে জিজ্ঞেস করাতে তুই পুরো বিষয়টা অস্বীকার করেছিলি। আর শুধু সকাল থেকেই কেন, সেই আসার দিন থেকে তোকে দেখছি কেমন যেন বদলে গেছিস তুই। দোষটা আমারই। তখন যদি সবাইকে বিষয়টা জানাতাম তাহলে তাহলে আজ আর প্রীতমকে আমাদের হারাতে হতো না। হায় ভগবান, এ আমি কি করলাম আমি? বলেই মাথায় হাত দিয়ে বসে পড়লাম আমি। সৌমি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এবারও কান্না ভেজা কণ্ঠে খুব ধীরে ধীরে বলল, আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম আকাশ। আর আর তুমি কিনা শেষে। আর কিছু বলতে পারল না ও। কান্নায় ওর গলাটা যেন বারবার জড়িয়ে আসছে। ও ভালোবেসেছিলে, হ্যাঁ, এখন আর বাসো না বুঝি? না না, বাসি না। তোমার মতো একটা খুনিকে আমি কিছুতেই ভালোবাসতে পারি না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ওর কথাগুলো যেন ফাঁকা বাড়িতে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর আমার দিকে ফিরে বলল, চল আমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাই। এই খুনিটার সাথে আর এক মুহূর্তও আমার এই বাড়িতে থাকা সম্ভব নয়। কে বলতে পারে, প্রীতমের মতো আমাদেরও হয়তো। চল চল, বাড়ি ফিরে মামা মামিকে সব জানাতে হবে। বলে আমি উঠে দাঁড়ালাম। তারপর সৌমির হাতটা ধরে ওই ঘর থেকে বেরিয়ে এলাম। বারবার চোখ পড়ে যাচ্ছিল প্রীতমের ওই ঝুলন্ত দেহটার দিকে। না না, যাস না, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, পথে বিপদের আশঙ্কাও কম নয়। এভাবে একা একা যাওয়াটা তোদের জন্য ভালো হবে না। কি বলতে চাস তুই? তোর মতো একটা খুনির সাথে বাকি রাতটা আমরা এই বাড়িতেই থেকে যাব তাহলে? না, আমার সঙ্গে তোদের থাকতে হবে না। আমি শুধু তোদের রবি মামাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আর কিছু না। না, কিছুতেই না। তুই আমাদের সঙ্গে এক পাও যাবি না। আমরা আমরা নিজেরাই চলে যেতে পারবো। বেশ, তবে তাই হোক। আমি তোদের সাথে যাব না। তোকে একটা কথা বলে রাখি, আজ তোরা আমাকে যেটা দেখেছিস সেটা আমি নই, যেটা দেখতে পারছিস না সেটাই আমি। সৌমি, তোমাকে বলি, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমি কিন্তু শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। আকাশের সেই করুণ স্বরটা আমার মনের গভীরে কোথাও যেন একটা দাগ কেটে গেল। এমন একজন নৃশংস হত্যাকারী কিভাবে এত নরম সুরে তার ভালোবাসার কথা বলতে পারে তার প্রেমিকাকে? যাই হোক, আমরা আর ৭-৫ না ভেবেই পাশের ঘরটা থেকে আমাদের নিজেদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আর বাইরে বৃষ্টি হচ্ছে না। আমরা দুজনে টর্চের আলোয় পথ চলতে লাগলাম। সৌমি বারবার পিছন ফিরে বাড়িটার দিকে তাকাচ্ছিল, যেখানে আমাদের এক বন্ধুকে আমরা সারা জীবনের জন্য হারিয়ে এসেছি। আমাদের কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎই মনে হলো আমাদের ঠিক পেছনেই যেন কেউ আসছে। তার পায়ের আওয়াজ স্পষ্ট। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম। চারিদিকে টর্চের আলো ঘুরিয়েও কাউকে দেখতে পেলাম না। আমরা আবার এগোতে লাগলাম। আবার সেই পায়ের শব্দ, কিন্তু এবারেও কাউকে দেখা গেল না। ভয়ে আমরা দৌড়তে শুরু করলাম। বাড়ির কাছাকাছি আসতেই দেখি বেশ কয়েকজন লোক বাড়ির সামনে জড়ো হয়েছে। আমাদের দৌড়ে আসতে দেখেই তাদের মধ্যে একজন বলে উঠল, হয়তো ওরা এসে গেছে। রবি মামা এগিয়ে এসে ধমকে সুরে বলল, কোথায় গিয়েছিলে তোমরা এত রাতে? বাকি আর দুজন কই? আমাদের হাঁপাতে দেখে মামি এগিয়ে এসে বলল, দাঁড়াও, আগে ওদের একটু জিরোতে দাও, তারপর না হয় সব শুনবো।
এসো এসো, তোমরা ঘরে এসো। কিন্তু আকাশ আর প্রীতম কোথায়? তোমরা দুজন কেন? মামির এই প্রশ্নের কোনো উত্তরই আমরা দিতে পারলাম না। আর কী বা উত্তর দেব, কিভাবে বলবো যে আমাদের এক বন্ধুকে ওদেরই ভাগ্নে পরিকল্পিতভাবে হত্যা করেছে? আমাদের চুপ থাকতে দেখে মামি আবার জিজ্ঞেস করল, কি হলো, তোমরা চুপ করে আছো কেন? তোমাদের বাকি বন্ধুরা কোথায়? ওদের কি কোনো বিপদ হয়েছে? আমি আর সৌমি মুখ চাওয়াচাওয়ি করলাম। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বললাম তাকে। সব কথা শুনে মামি পাথরের মতো থ হয়ে দাঁড়িয়ে রইল। ততক্ষণে মামাও ঘরে এসে ঢুকেছে। সেও সবটা শুনে ফেলেছে। দেখলাম তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এসব কি করেছো তোমরা? কেন গিয়েছিলে ওই বাড়িতে রাত কাটাতে? আকাশ তোমাদের কিছু বলেনি? ওই খুনিটার কথা আর বলো না মামা। আমাদের চোখের সামনে আমাদের এক বন্ধুকে ও হত্যা করেছে নৃশংসভাবে। এসব তুমি কি বলছো সৌমি? আমার ভাগ্নের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই, আর ও করবে খুন? কিন্তু মামা, সবকিছু যে আমাদের চোখের সামনেই ঘটেছে। সেটা হতে পারে, কিন্তু তোমরা যা ভাবছো সেটা সত্যি নয়। মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এবার মামি প্রশ্ন করল, কিন্তু আমাদের ভাগ্নে এখন কোথায়? ও কি এখনো ওই বাড়িতেই রয়েছে? হ্যাঁ মামি। আমার কথায় মামি যেন একটু কেঁপে উঠল। তারপর ভয়ার্ত কণ্ঠে বলল, তোমরা কি করেছো? ওকে তোমরা ওই অভিশপ্ত বাড়িতে একা ফেলে চলে এসেছো? রবি মামা আকাশের মোবাইলে কল করল, কিন্তু কলটা লাগলো না। নেটওয়ার্ক প্রবলেম। মামা বলল, দাঁড়াও, আমাদের একবার এখনই ওই বাড়িতে যেতে হবে। চিন্তা নেই, দল বেঁধেই যাব। প্রায় 15-20 জন পুরুষ মানুষ হাতে মশাল নিয়ে রওনা দিল সেই বাড়িটার উদ্দেশ্যে। মামি অনেক বারণ করা সত্ত্বেও কোনো ফল হলো না। আমরা মনের মধ্যে একটা অজানা আশঙ্কা নিয়ে বসে রইলাম। কিন্তু সেই বাড়িতে আকাশকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না। প্রীতমের ঝুলন্ত দেহটার দিকে তাকিয়ে আঁতকে উঠল সকলে। কি বিভৎস সেই মুখ! যেন মুখের কোথাও এতটুকু রক্ত নেই। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে। দলের মধ্যে থেকে একজন বলল, ভোর হলেই পুলিশকে খবর দিতে হবে বডিটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আকাশ কোথায়? সবাই চিৎকার করে আকাশের নাম ধরে ডাকতে লাগলো। কিন্তু না, কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ওরা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করল। ওর নাম ধরে ডাকলো, কিন্তু কোথাও আকাশ নেই। ভয়ে এবং নিরাশায় ওরা আবার বাড়ি ফিরে এলো। সব শুনে সৌমি বলল, আচ্ছা, ও কোথাও পালিয়ে যায়নি তো? একজন বয়স্ক ভদ্রলোক বললেন, আরে যেখানে ও কিছুই করেনি সেখানে পালিয়ে যাবার কোনো প্রশ্নই আসে না। আরেকজন ব্যক্তি বললেন, হ্যাঁ, সেই অশরীরীর কবলেও যদি পড়ে তাহলেও তো ওই ছেলেটার মতোর বডিটা পাওয়া যেত, কিন্তু তাও তো পাওয়া গেল না। অশরীরী? মামা বলল, হ্যাঁ, অশরীরী। তবে শোনো, তোমাদের পুরো ঘটনাটা বলি। যে বাড়িতে তোমরা আজ গিয়েছিলে, আজ থেকে প্রায় 10 বছর আগে ওই বাড়িতে থাকতেন ভুবন চ্যাটার্জি। তার এক স্ত্রী ছিল, তার নাম শান্তি, এবং তাদের একটা মিষ্টি ফুটফুটে মেয়ে ছিল, তার নাম ফুলি। বেশ সুখী পরিবার ছিল ওদের। ভুবনবাবুকে মাঝে মাঝে ব্যবসার কাজে শহরে যেতে হতো। সকালে বেরিয়ে ফিরতেন সেই রাতে। হঠাৎ একদিন ভুবনবাবুর এক দুঃসম্পর্কের ভাই ওনাদের বাড়িতে এলো। তার বাবা মা গত হয়েছেন, আত্মীয় স্বজনও তেমন কেউ নেই বললেই চলে। ছেলেটি কোনো কাজকর্মও করে না।
এমতো অবস্থায় তার হঠাৎ মনে পড়ে গেল এই দুঃসম্পর্কের দাদা ভুবন চ্যাটার্জির কথা। তাই আর বেশি না ভেবে সেই দাদার কাছেই চলে এসেছে। ভুবনবাবু সহৃদয় ব্যক্তি। তাঁর সেই ভাইকে তিনি নিজের বাড়িতে আশ্রয় দিলেন, নিজের ব্যবসাতেও তাকে ঢুকিয়ে দিলেন কাজে। ছেলেটিও খুব দায়িত্ব সহকারে নিজের কর্তব্য পালন করল। এইভাবেই কেটে যাচ্ছিল ওদের জীবন। কিন্তু একদিন হঠাৎই ভুবনবাবুর ব্যবসার হিসাবপত্রের খাতায় কিছু ভুল ত্রুটি ধরা পড়ে, আর তার সব দায় গিয়ে পড়ে তাঁর সেই ভাইয়ের উপর। বেচারা বারবার প্রতিবাদ জানালেও তাতে কোনো লাভ হয়নি। সেই অপমান সইতে না পেরে শেষ পর্যন্ত রাগে, দুঃখে, অভিমানে সে নিজের ঘরেই কড়ি কাঠের সাথে নিজেকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করে। আর যে ঘরে তোমাদের বন্ধুকে ঝুলতে দেখছো সেটাই ছিল তার ঘর। ওই ঘটনার পর ভুবনবাবু ঘরটা তালা বন্ধ করে দেন। তারপর থেকে কেউ আর কখনো ওই ঘরে ঢুকতো না। কিন্তু হঠাৎ একদিন কি মনে করে ভুবনবাবুর স্ত্রী শান্তিদেবী ঘরটার তালা খুলে ভেতরে ঢোকেন। ভুবনবাবু সেদিন শহরে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে স্ত্রী আর মেয়েকে ঘরে দেখতে না পেয়ে সেই ঘরটার দিকে যান, আর ঘরের ভেতর থেকে উদ্ধার করেন শান্তিদেবী আর ফুলির নিথর দেহ। শোনা যায় যখন তিনি দেহ দুটি উদ্ধার করেছিলেন তখন নাকি তাদের মুখ খুব ভয়ঙ্কর হয়েছিল। মুখের কোথাও যেন এতটুকু রক্ত নেই, পুরো চকের মতো সাদা, আর চোখ দুটো ছিল বিস্ফারিত, যেন কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন। ওদের মৃত্যুর কোনো তদন্ত হয়নি? হয়েছিল। পোস্টমর্টমের রিপোর্টে বলা হয়েছিল মৃত্যুর কারণ ছিল প্রচণ্ড ভয়। কিন্তু কি দেখে যে তারা সেদিন ভয় পেয়েছিল অনেক তদন্ত করেও তা জানা যায়নি। নিজের স্ত্রী আর একমাত্র সন্তানকে হারিয়ে ভুবনবাবু কেমন যেন পাগলের মতো হয়ে যান। একদিন সকালবেলায় ওনার বেডরুম থেকেই ওনার মৃতদেহ উদ্ধার হয়, সঙ্গে একটা চিঠি। তাতে উনি নিজের সব অপরাধ স্বীকার করে গিয়েছিলেন। চিঠি পড়ে জানা যায় যে ভুবনবাবু তাঁর স্ত্রী এবং ভাইয়ের সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। তাই তিনি চেয়েছিলেন যে কোনোভাবেই হোক তার ভাইকে বাড়ি থেকে সরাতে হবে। তাই তিনি ষড়যন্ত্র করে নিজেই হিসেবের খাতায় গোলমাল করে রেখেছিলেন, আর ইচ্ছাকৃতভাবে সব দায় চাপিয়ে দিয়েছিলেন ওই বাপ মা মরা অসহায় ছেলেটার উপর। তার সেই ঘৃণ্য অপরাধের শাস্তি ঈশ্বর তাকে দিয়েছেন। স্ত্রী সন্তানকে হারিয়ে আজ বেঁচে থাকার মানেটাই যেন তিনি হারিয়ে ফেলেছেন। তাই স্বইচ্ছায় তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। বিষের বোতলটাও তার বিছানার পাশ থেকেই পাওয়া গিয়েছিল। তারপর থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। বাড়িটার আশেপাশে তেমন একটা জনবসতি নেই। তবে লোকমুখে শোনা যায় যে সন্ধ্যার পর যারাই ওই বাড়ির সামনে দিয়ে যেত তারাই নাকি নানান রকম বিকট আর অদ্ভুত শব্দ শুনতে পেত বাড়ির ভেতর থেকে। তারপর থেকে ওই বাড়িটাকে সবাই অভিশপ্ত বলেই জানে। সন্ধ্যের পরে তো নয়ই, এমনকি দিনের বেলাতেও কেউ ওই পথ মারানোর সাহস পায় না। প্রায় বছর দুয়েক আগে 4-5 জন ছেলে কলকাতা থেকে এসেছিল ওই বাড়িতে রাত কাটাবে বলে। গ্রামের সবাই তাদের বারণ করেছিল, কিন্তু সে কথায় তারা কেউ কান দেয়নি। আর পরের দিন সকালে গ্রামবাসীরা ওই বাড়ি থেকে তাদের মৃতদেহগুলো উদ্ধার করেছিল। কারোর বুঝতে বাকি রইল না যে ও বাড়িটা কোনো মতে নিরাপদ স্থান নয়। তারপর থেকে গ্রামবাসীরা ওই ঘরটাতে তালা দিয়ে দেয়। আজ আবার তোমরা সেই একই ভুল করলে। এই পর্যন্ত বলে মামা একটু থামলেন, তারপর আবার বললেন, কিন্তু এবার তো আমাদের আকাশকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আকাশকে আমাদের খুঁজে বের করার দরকার। মনে হয় ওর কোনো বিপদ হয়েছে। মামা, তুমি একটা কিছু করো, ওকে খুঁজে বের করো। জানি না এখনো কোথায় আছে, কিভাবে আছে। আমি ওকে অনেক অপমান করেছি, কিন্তু এই কথাও সত্যি যে ওই আমাদের ওই বাড়িতে নিয়ে গেছিল, তাও আবার সব জানার পরে।
আর শত হলেও প্রীতমের হত্যার সাথে ওর কোনো না কোনো সম্পর্ক তো রয়েছেই। সব কথা শোনার পরেও তুমি এ কথা কিভাবে বলছো সৌমি? একটু যেন ধমকে সুরেই বলল রবি মামা। সৌমি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে থামিয়ে দিলাম। সৌমি চুপ কর, যা হবার তো হয়েই গেছে। আমরা আমাদের বন্ধুকে আগেই হারিয়েছি, আরেকজনকে হারাতে চাই না। আকাশের মোবাইল ফোন এখনো বন্ধ আছে। কেন এমন করছে ও? এতে ওর কি লাভ? তবে কি ও পুলিশের হাতে ধরা পড়ার ভয়েই মোবাইলের সুইচটা অফ করে রেখেছে? মনের মধ্যে এসব হাজারো প্রশ্ন ঘুরপাক খেলেও সেগুলো মুখে ফুটে আর কাউকে বললাম না। ভোর হয়ে আসছে। পূব আকাশে সূর্যের প্রথম আলোর ছটা দেখা দিয়েছে, কিন্তু আমাদের মনে জমে রয়েছে এক গভীর অন্ধকার। এক বন্ধুকে হারানো আর এক বন্ধুকে খুঁজে না পাওয়ার যন্ত্রণাটা যেন আরও গভীরভাবে আমাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। রবি মামা ঘরে ঢুকল। আমরা এখন আবার বেরোচ্ছি, দেখি ভাগ্নের কোনো খোঁজ পাই কিনা। মামা, আমরাও তোমাদের সাথে যাব। না না, তোমরা এখানেই থাকো, আর আকাশকে আবার ফোন করে দেখো ওকে পাওয়া যায় কিনা। না মামা, এইমাত্র আমরা আকাশকে ফোন করেছিলাম, ওর ফোন এখনো সুইচ অফ আছে। রবি মামা ঘর থেকে বেরিয়ে গেল। অনেক বেলা পর্যন্ত চারিদিকে খোঁজাখুঁজির পরও আকাশের কোনো সন্ধান না পেয়ে সবাই বাড়ি ফিরে এলো। মামি করুণ সুরে বলল, কি হবে তাহলে এবার? আমাদের কি সুমিত্রা দিদির বাড়িতে একবার ফোন করে জানানো উচিত নয়? বলো। কি বলবো বলো তো আমি সুমিত্রা দিদিকে? এমন একটা দুঃসংবাদ কিভাবে দেব আমি ওদের? আর নিজের একমাত্র সন্তানকে হারানোর কথা শুনলেই সুমিত্রা দিদি তো পুরো পাগল হয়ে যাবে। মামার কথা শেষ হবার আগেই মামার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা রিসিভ করতে গিয়ে মামা একবার থমকে গেল। আকাশের বাড়ি থেকে ফোন এসেছে। কাঁপা কাঁপা হাতে মামা ফোনটা রিসিভ করল। হ্যালো? আর পরক্ষণেই ফোনটা তার হাত থেকে পড়ে গেল। ফোনটা মাটিতে পড়ার আগেই মামি সেটা ধরে ফেলল, তারপর কানে ধরে বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে কে কি বলল শুনতে পেলাম না, তবে মামির মুখটা দেখে বুঝলাম খুব খারাপ কিছু ঘটেছে। মামাকেও দেখলাম কেমন পাথরের মতো দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। তবে কি আকাশ? না, এটা হতে পারে না। মামি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠে মাটিতে পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মামি? তোমরা এরকম করছো কেন? কোনো খারাপ খবর আছে নাকি? আকাশ, আকাশ আর নেই। মামির উত্তরে আমি যেন মুহূর্তে পাথরের মতো নিশ্চল হয়ে গেলাম। না, এ হতে পারে না। সৌমি চিৎকার করে কেঁদে উঠল। এবার রবি মামার কথায় যে ধাক্কাটা আমরা খেলাম, তার জন্য আমরা মানসিকভাবে কখনোই প্রস্তুত ছিলাম না। মামা বলল, ভাগ্নে ভাগ্নে আমার দুদিন আগেই একটা লরির ধাক্কায়। মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সৌমি ছুটে এসে মামার হাত দুটো ধরে বলল, কি বলছো তুমি মামা? দুদিন আগে মানে? ও তো কালকেও আমাদের সাথে। মামা ঢোক গিলে ভয় জড়ানো কণ্ঠে ধীরে ধীরে বলল, এখনো বুঝতে পারছো না তোমরা? কাল পর্যন্ত যে মানুষটা তোমাদের সাথে ছিল সে আকাশ নয়, আকাশের প্রেতাত্মা। ওই ঘটনার পর সৌমি অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল। সুস্থ হওয়ার পরেও ঠিকমতো কলেজে যেতে পারত না। বিএসসির ফাইনাল পরীক্ষাটাও দিতে পারেনিও। আকাশের বাড়িতে গিয়ে আমরা পুরো ঘটনাটা পরে জানতে পেরেছিলাম।
সেদিন বেলা 10টা-11টা নাগাদ নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে মার্কেটে গিয়েছিল আকাশ। আর ফেরার পথে মেইন রোডের উপর দিয়ে দ্রুত বেগে ছুটে আসা একটা লরি ব্রেক ফেল করে সজোরে ধাক্কা মারে আকাশের বাইকের পেছনে। আকাশ ছিটকে গিয়ে পড়েছিল বেশ কয়েক হাত দূরে, আর সেখানেই সবটা শেষ হয়ে যায়। আকাশের মা সুমিত্রা দেবী বলছিলেন যে কিছুদিন ধরেই তার ছেলের মধ্যে যেন একটা অন্যরকম ভাব দেখা যেত। সবসময় সে অন্যমনস্ক থাকত, কি যেন চিন্তা করত। তার বাড়ির লোক তাকে অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু সে কিছুই বলেনি। এই বিষয়ে সে আমাদেরকে কিছু বলেছে কিনা সেই কথাটাও কাকিমা জানতে চাইলেন। আমাদের শুধু একসাথে বেড়াতে যাবার কথা ছিল ওর মামার বাড়িতে। এই কথাটা ছাড়া কোনো উত্তর আমরা দিতে পারিনি। মাথা নিচু করে চুপচাপ তার কথাগুলো শুনে গেছি আর চোখের জল মুছেছি। তবে আকাশের বলা শেষ কথাগুলো আমার কানে বেজে উঠেছে বারবার। ও আমায় বলেছিল, আজ তোরা আমাকে যেটা দেখেছিস সেটা আমি নই, যেটা দেখতে পারছিস না সেটাই আমি। সেদিন ওর সেই কথার অর্থ বুঝতে না পারলেও আজ পেরেছি। আরও একটি বিষয় মনে পড়ে গিয়েছিল। আমি আর সৌমি সেদিন যখন রাত্রিবেলা ওই ভুতুড়ে বাড়ি থেকে রবি মামাদের বাড়ি ফিরছিলাম, তখন পেছন থেকে বারবার কারোর একটা পায়ের শব্দ পাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। হয়তো সেটা আকাশই ছিল। ও আমাদের একা ফিরতে বারবার বারণ করছিল। তখন আমরা ওর কথায় কোনো কান দিইনি, বরং ওকে মিথ্যা দোষারোপ করেছি। কিন্তু তাহলেও একটা প্রশ্ন থেকেই যায়, ও আমাদের তো কোনো ক্ষতি করেনি, বরং বিপদের হাত থেকে রক্ষা করেছে। ওর জন্যই আমরা সেই দিন ওই অভিশপ্ত বাড়িটা থেকে বেঁচে ফিরতে পেরেছিলাম। কারণ আমাদের আগে যারাই ওই ঘরে ঢুকেছে তাদেরই ভয়ানক মৃত্যু হয়েছে। কিন্তু তাহলেও ও প্রীতমকে কেন বাঁচালো না? প্রীতম সবসময় ভূত প্রেত নিয়ে ঠাট্টা তামাশা করত, তাই কি? হতেও পারে। কথায় বলে না, মানুষ মারা গেলে পরম বন্ধু তার শত্রু হয়ে যায়। প্রীতমও হয়তো ওর শত্রুই হয়ে গিয়েছিল। আর শত্রুর যে শেষ রাখতে নেই,